হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। দিস ইজ তিতাস মল্লিক। আমরা যে ভিডিওতে এখন রয়েছে, যে প্লেলিস্টে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। তো আমরা আগের যে ভিডিওগুলো দেখলাম সেখানে হচ্ছে আমরা কোর মাইক্রোবায়োলজিয়াল প্রসেস সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, ডাউনস্ট্রিম প্রসেস সম্বন্ধে আমরা আগেও কথা বলেছি যে মেন যে প্রসেস, আমরা যে মেন ফান্ডামেন্টাল অফ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি দেখি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিকে যদি আমি অনেকগুলো প্রসেসে ভাগ করি, তো মেন যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে কোর প্রসেস। তার আগে যেগুলো থাকছে সেটা হচ্ছে আমার আপস্ট্রিম প্রসেস, এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমি বলছি ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, তো আজকে আমরা ইন ডিটেলসে ডাউনস্ট্রিম প্রসেস কী সেই বিষয়ে মোটামুটি একটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কীভাবে আমি কীভাবে তোমরা এই জিনিসের সাথে যুক্ত হবে বা বাদবাকি জিনিসের ব্যাপারে ডিটেলস, সেগুলো আমি পরে আসছি ভিডিওর শেষে আমি এই বিষয়ে আলোচনা করবো। তো ডাইরেক্টলি আমি হচ্ছে ভিডিওতে চলে যাবো। ঠিক আছে, তো যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, এই বিষয়টা আমি আগেও বারবার বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিকে যদি আমি বেশ কয়েকটা ফেজে ভাগ করি, তাহলে কি হচ্ছে আমার একটা কোর প্রসেস আছে। ওকে, তাহলে কি হচ্ছে আমার একটা কোর প্রসেস আছে, যেটাকে আমি বলছি মেন। এটা হচ্ছে আমাদের মেন মাইক্রোবায়োলজিক্যাল ফেজ। ঠিক আছে, যেখানে সমস্ত রকম মাইক্রোবায়োলজিক্যাল অপারেশনস টেক প্লেস করছে। ঠিক আছে, তার আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমি আপস্ট্রিম প্রসেস বলেছিলাম, যেখানে আমাদের স্ট্রিম সিলেকশন বা মিডিয়া ফর্মুলেশন এই জাতীয় ঘটনাগুলো ঘটছে, এবং তার পরবর্তীকালে স্টেপ সেটাকে আমরা বলছি ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, যে কোনো মাল্টিফেজ প্রসেসিংয়ে আমাদের মেন যে কোর অপারেশনের পরবর্তীকালে যে ফেজেসগুলো ঘটে সেটাকে আমরা বলি ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমরা ডাউনস্ট্রিম প্রসেস বলতে কী বলতে পারি, আমরা যদি নর্মাল ল্যাব কন্ডিশনে যদি কোনো কালচার করে থাকি, আমাদের যদি সেই এক্সপিরিয়েন্স থাকে, তো সেক্ষেত্রে কি যখন আমাদের সেল হারভেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা আমাদের মিডিয়াতে একটা আমাদের কন্টেনারে বা ফ্লাস্কে আমি কালচার বসাচ্ছি, হোয়াট এভার যতটাই লিমিট হোক কালচারে, সেই কালচার তাতে সেল কোনো প্রোডাক্ট তৈরি করছে, দেন সেল হারভেস্টিং করছে, অর্থাৎ সেলটাকে আমি মিডিয়া থেকে আইসোলেট করছি, দেন তারপরে যে কোনো প্রসিডিওর হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি লেভেলে কী হচ্ছে, সেই সেম জিনিস, সেম প্রসেস হচ্ছে লার্জ স্কেলে করা হচ্ছে। এটা কোনো বেসিক ডিফারেন্স নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাকশন হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। তো আজকের ভিডিওটা আমি মোটামুটি শর্টই রাখবো, কারণ হচ্ছে এইটা একটা হিউজ জায়গা। ওকে, তো এখানে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু সিলেবাসে এত কিছু নেই। এবার আমাদের মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে, যেটা বললাম যে হোয়াট ইজ ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, ডাউনস্ট্রিম প্রসেস বলতে আমাদের যেটা টেক্সট বুক অ্যান্সার, আর আমার মাউস স্টার্ট করে গেছে, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, ডাউনস্ট্রিম প্রসেস বলতে আমাদের মেন যেটা আমাদের টেক্সট বুক নলেজ থেকে আমরা যেটা জানতে পারি, সেটা আমি বারবার বললাম যে একটা কোর অপারেশন হচ্ছে, কোর অপারেশনের পরের যে ফেজেসগুলো, যতগুলো ফেজ থাকতে পারে, সেটাকে আমরা ডাউনস্ট্রিম প্রসেস বলছি। ঠিক আছে, তো বেসিক্যালি ডাউনস্ট্রিম প্রসেসেস হচ্ছে, কারণ হচ্ছে যে দিস কুড বি মাল্টিপল স্টেপস। ঠিক আছে, অনেকগুলো স্টেপ হতে পারে। তার মানে এনার্জি ডাউনস্ট্রিম প্রসেস বলতে একটা কোনো সিঙ্গেল ইনসিডেন্ট বা একটা কোনো সিঙ্গেল ইনস্ট্যান্স ঘটছে কোনো কিছু। ঠিক আছে, মাল্টিপল স্টেজেস হতে পারে, মাল্টিপল ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো সেটা আমি বলেছি যে এনিথিং দ্যাট প্লেস আফটার দ্য সেল হারভেস্টিং প্রসেস, দ্যাট ইজ কল্ড ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, হোয়াট ইজ ডাউনস্ট্রিম প্রসেস বলতে আমাদের বলতে হবে মেইন প্রসেস, যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির সাথে যুক্ত যে কোনো প্রসেস যেটা হচ্ছে আমাদের সেল হারভেস্টিং প্রয়োগ করা হচ্ছে, এর যে কোনো প্রসেসকে আমি বলবো হচ্ছে, কি বলবো, ডাউনস্ট্রিম প্রসেস। ঠিক আছে, তারপরে কি ইট হ্যাজ সেভারাল ইউনিট অপারেশন। আমি আগেও বলেছিলাম যে আগের ভিডিওতে আমি বলেছিলাম ইউনিট অপারেশন আগে বলে, যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টেপে আমি বলছি ইউনিট অপারেশন। ওকে, তো এখানে আমার কন্ট্রোল বানানটা ভুল রয়েছে, ইচ অ্যান্ড এভরি স্টেপকে আমি বলছি ইউনিট অপারেশন। সেরকমই আমার যে ডাউনস্ট্রিম প্রসেসগুলো, ডাউনস্ট্রিম প্রসেস, সেই ডাউনস্ট্রিম প্রসেসের মধ্যে মাল্টিপল ইউনিট অপারেশনস রয়েছে। ঠিক আছে, মানে মাল্টি স্টেপ প্রসেস। এই ডাউনস্ট্রিম প্রসেস ইটসেলফ হচ্ছে অনেকগুলো স্টেপস দিয়ে তৈরি। আর স্টেপস মানে কি, স্টেপস মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমার কি থাকবে, আমার থাকবে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল থাকবে। কোয়ালিটি কন্ট্রোল থাকবে হচ্ছে আমার প্রত্যেকটা স্টেজের মাঝখানে। ঠিক আছে, কারণ এখানে আমাদের এই মাইমোর কনসেপ্ট চলে আসবে, যে আমি যত স্টেজ কমাবো সেখানে হচ্ছে আমার মিনিমাম ইনপুট হবে, ম্যাক্সিমাম আউটপুট হবে, অর্থাৎ আমার প্রসেসটা অনেক বেশি অপটিমাইজ থাকবে। ঠিক আছে, আর কি হচ্ছে, প্রসেস অপটিমাইজ থাকবে। আর কি হচ্ছে যে আমার এখানে মেন যে জায়গাটা দরকার, সেখানে হচ্ছে যে ডাউনস্ট্রিম প্রসেস, সেটা হচ্ছে আমরা মেন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে পিউরিটি। ঠিক আছে, আমি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যখন একটা প্রোডাক্ট তৈরি করছি, সেখানে হয়তো গ্যালন ইউনিটে আমি মেজার করছি, সেখানে যখন
আমাদের কোর মাইক্রোবায়োলজিক্যাল প্রসেস কমপ্লিট হচ্ছে, সেই কোর মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসের পরে মেন জায়গাটা সেটা হচ্ছে যে কত পিওর আমি কম্পাউন্ডকে আমি আইসোলেট করতে পারছি। ঠিক আছে, পিওরিটির উপর গ্রেডের উপর ডিপেন্ড করবে হচ্ছে কিন্তু তাকে আমি কী ভ্যালুয়েশন দিচ্ছি বা তাকে আমি ফার্দার কি ইকোনমিক স্কেলে আমি তাকে মার্কেটিং করতে পারছি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে মেন জায়গা। সেখানে হচ্ছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল এখানে কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ফেস, যেখানে হচ্ছে আমরা পিওরিটিকে চেক করি। ঠিক আছে, এবং পিওরিটি চেকের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রসিজিওর রয়েছে, বিভিন্ন রকম সার্টিফিকেশন রয়েছে, সেগুলো আসছি। আর মেন যে জায়গা সেটা হচ্ছে যে যদি আমরা ইয়েকে দেখি, কি বলে ডাউনস্ট্রিম প্রসেসকে দেখি, সেটাকে আমরা ইটসেলফ দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে স্টেজেস রিলেটেড টু রিয়াক্টার অ্যান্ড নন রিলেটেড টু রিয়াক্টার। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমরা যেটা বলছিলাম আগে, যেটা আলোচনা করেছি, যে আমরা একটা মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে যে মেন কোর প্রসেসটা সেটা হচ্ছে কি আমার একটা ফার্মেন্টারে হচ্ছে, এরকম একটা জিনিস দেখলাম ফার্মেন্টারে হচ্ছে। ঠিক আছে, তো ফার্মেন্টার কীরকম, কী টাইপ, কী বিষয়ে, কীরকমভাবে প্রসেস হয়, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো এই ডাউনস্ট্রিম প্রসেসটা কিন্তু চালু যেতে পারে এই কোর প্রসেসের মধ্যেই, মানে যখন কোর প্রসেস চলছে তার ঠিক ইন্ডের মধ্যে, সেম কন্টেনারের মধ্যে কিন্তু আমার ডাউনস্ট্রিম প্রসেস চালু হতে পারে। ঠিক আছে, তো সেখানে কী হতে পারে, আমার সেল হারভেস্টিং হয়ে গেল। সেল হারভেস্টিং করাটাও ইটসেলফ একটা ডাউনস্ট্রিম প্রসেসের বিগিনিং আমি হিসাবে ধরতে পারি। তো সেল হারভেস্টিংয়ের পর থেকে যে কোনো কিছু, যা কিছু ঘটনা আমি ঘটাচ্ছি, তাকেই আমি কিন্তু ডাউনস্ট্রিম প্রসেস হিসাবে আমরা ডিনোট করতে পারি। ওকে, তো এখানে যেটা বলছিলাম যে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, যে এক হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস, যেটা হচ্ছে এই ফান্ডামেন্টালের মধ্যেই করছে, যেটাকে আমরা বললাম যে ডাউনস্ট্রিম প্রসেস, যেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু রিয়াক্টার্স। ঠিক আছে, আবার কি, আবার হচ্ছে আমরা রিয়াক্টার থেকে আমাদের প্রোডাক্টকে বার করে নিলাম। ঠিক আছে, দেন এই প্রোডাক্টকে আমি প্রসেস করছি, প্যাকেজিং করছি, কোয়ালিটি কন্ট্রোল করছি, যা 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 করার আমি করছি। ঠিক আছে, তো সেখানে কি করছে, সেটা হচ্ছে নন রিয়াক্টার প্রসেস। ঠিক আছে, তার মানে কি আমার এই যে ডাউনস্ট্রিম প্রসেসটা, সেটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ রিয়াক্টার, আর নন অ্যাসোসিয়েটেড উইথ রিয়াক্টার। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে কিন্তু আমার ডাউনস্ট্রিম প্রসেসের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এবার আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইনসাইড রিয়াক্টার। ঠিক আছে, মানে প্রথমের যে ফেজটা আমি বললাম যে ডাউনস্ট্রিম প্রসেস, যেটা হচ্ছে আমার রিয়াক্টারের মধ্যে করছে, তো সেই রিয়াক্টারের মধ্যে যে ডাউনস্ট্রিম প্রসেসগুলো করছে সেগুলো আসলে বেসিক্যালি কী কী, সেগুলো সম্বন্ধে আমাদের একটা আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তো প্রথম যেটা আমি আগের দিনও মানে আগের ভিডিওতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ফোম সেপারেশন। ঠিক আছে, আমাদের ডাউনস্ট্রিম প্রসেস শুরু হচ্ছে কিন্তু আমাদের ফার্মেন্টারের মধ্যে। ওকে, সেটা হচ্ছে ফোম সেপারেশন। ওকে, এবার সেই বিষয়ে আমি ডিটেলস আসার চেষ্টা করছি। ওকে, ফোম সেপারেশন কি, হোল্ড অন, ফোম সেপারেশন। ওকে, ফোম সেপারেশন আমি ছবি দেখানোর চেষ্টা করছি। ফোম সেপারেশন যেটা ডাউনস্ট্রিম প্রসেস, তো সেটা আমাদের স্টার্ট করছি, সেটা স্টার্ট করছে কিন্তু আমাদের প্যারামিটারের মধ্যে। সেখানে একটা ছবি দেখালে আর ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ধরি আমরা ধরছি, আমরা এই বিষয়ে ধরি, এটাকে একটা মডেল হিসাবে ধরতে পারি। ঠিক আছে, তো ধরি এই মডেলটা নিয়ে আমি আলোচনা করছি। ওকে, তো আমরা দেখেই বুঝতে পারছি যে কোনটা কি এই মুহূর্তে আমাদের কাছে ওটা ক্লিয়ার, যেটা আমাদের একটা ফার্মেন্টার, এটা হচ্ছে আমাদের নিচে স্পার্জার, ব্যাফেল, ইম্পেলার এসব জিনিসপত্রগুলো রয়েছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন লিকুইড। ওকে, যে মেন লিকুইডের মধ্যে আমাকে আমার কালচার গ্রো করছে। ওকে, এবার কালচার গ্রো করা মানে তার বায়োলজিক্যাল প্রসেসেসগুলো ঘটছে এবং তার কেমিক্যাল প্রসেসেসগুলো ঘটছে। তার জন্য কী করছে, তার উপরে যে হেড স্পেসটা সেটা কিন্তু ফোম অ্যাকুমুলেশন করছে। ফোম কি, নর্মাল সাবানে আমরা যেরকম ফেনাল হতে দেখি, সেরকম যেমন কালচার যখন আমি বারবার করে আমাদের শেকারে রাখি, তখন দেখা যায় শেকারের কালচারের উপরের যে লেভেল, মানে লেয়ারটা, সেখানে হচ্ছে বাবলিং হয়েছে। ঠিক আছে, বা সেখানে কিছু ফ্রদিং অ্যাকুমুলেট করেছে। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এবার সেম জিনিসটা যখন আমি বড় লার্জ স্কেল কন্টেনারে করছি, কনফাইন্ড একটা রিয়াক্টারে করছি বা ঘটাচ্ছি বায়ো রিয়াক্টারে, সেখানেও কী হচ্ছে, ওর যে হেড স্পেস যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রীতিমতো ফোম জমছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, ভিগর আসলে একটা মিডিয়া শেক করছে এবং ভিগর আসলে সেখানে গ্যাস এক্সচেঞ্জ করছে, তো তার ফলে কী হচ্ছে, ফোম তৈরি হচ্ছে। তাতে কী হচ্ছে, হেড স্পেসটা আস্তে আস্তে ফিল আপ করতে শুরু হচ্ছে, মানে কি ফোম, আবার আমার গেল মাউস,
আচ্ছা, ফোম কি হচ্ছে, ফোম নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে অ্যাকুমুলেট করা শুরু করছে, নিচ থেকে শুরু করছে উপরের দিকে অ্যাকুমুলেট করছে। এবার ফোমের প্রবলেম কি, ফোমের প্রবলেম কি হচ্ছে, ও হেড স্পেসকে ভরাট করে রাখছে, তাতে কি হচ্ছে, প্রপার গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রবলেম হচ্ছে, মানে কি এয়ারেশনের প্রবলেম। দ্বিতীয়ত কি হচ্ছে, ও কিন্তু কেমিক্যালি নিচের যে প্রসেসটা, নিচের যে কোর মাইক্রোবায়োলজিক্যাল প্রসেস, সেখানে কিন্তু হিন্ডারেন্স ঘটাচ্ছে, ঠিক আছে, মানে কি ও হচ্ছে ইনহিবিটর হিসাবে কাজ করতে হবে, ওখানে এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড বা এমন কিছু টক্সিক কম্পাউন্ড তৈরি হতে পারে যেটা কিন্তু ইনহিবিটর হিসাবে কাজ করতে পারে। ওকে, তো এই ফোমকে আমাকে সেপারেট করতে হবে বা ফোমকে আমাকে সরাতে হবে, ঠিক আছে। দু রকম প্রসেস হতে পারে, এক হচ্ছে আমি এখান থেকে ফোমকে মেকানিক্যাল ওয়েতে কালেক্ট করে বাইরে ফেলে দেবো, ঠিক আছে, খুব সিম্পল। সেকেন্ড কি, আমি এখানে এমন কিছু এজেন্ট স্প্রে করাবো, এমন কিছু এজেন্টকে ইনক্লুড করাবো, এমন কিছু এজেন্টকে পোক দিয়ে এন্ট্রি করাবো, যাতে এই ফোমটা আস্তে আস্তে কমে যাবে, কমে মিডিয়াতে ব্যাক করবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচের সুবিধা কি, ফার্স্ট অ্যাপ্রোচের অসুবিধা কি, বা সেকেন্ড অ্যাপ্রোচের অসুবিধা কি, ফার্স্ট অ্যাপ্রোচের সুবিধা কি। ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে ইজি, মানে কি আমি এখানে শুধুমাত্র একটা কোনো ভ্যাকুয়াম পাম্প বা কোনো রকম সাকশন পাম্প ইউজ করলাম, তার মানে সেটা দিয়ে আমি কিন্তু ডাইরেক্টলি ফোমকে একটা আলাদা কন্টেনারে বার করে দিতে পারি, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু তাদের প্রবলেম কি, সেটা হচ্ছে সবসময় একটা মেকানিক্যাল লেবার চালাতে হচ্ছে, একটা ইউনিট অপারেশন আমার বাড়ছে, ঠিক আছে। আর এই ফোমটাকে নিয়ে আমি কী করবো, ফোমটা আমার ওয়েস্ট প্রোডাক্ট, সেখান থেকে আমার বাড়ির মানে সেখান থেকে আমার নতুন প্রোডাক্ট আসার চান্সেস কম, বা ওই ফোমটাকে আমার ইউজ করার সেকেন্ডারি কাজে ইউজ করার চান্সেস কম। তবে কী হচ্ছে, আমার ইউনিট অপারেশন বেশি হচ্ছে, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে। সেকেন্ড প্রসেসের সুবিধা কি, সেকেন্ড প্রসেসে আমি যদি প্রোবের মধ্যে, আমি যদি মিডিয়ার মধ্যে আমার কিছু কেমিক্যাল কম্পাউন্ডকে স্প্রে করাতে পারি, যাতে ফোমটা আস্তে আস্তে মিডিয়াতে আবার মিশে যেতে থাকে, তো ফোম তৈরি না হয়, সেক্ষেত্রে আমার সুবিধা কি, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা কনফাইন্ড জোনে হচ্ছে আমার ইউনিট অপারেশন কম। আর কিন্তু সেখানে কি কনস কী আছে, সেখানে হচ্ছে আমাকে এমন কেমিক্যাল চুজ করতে হবে যেটা হচ্ছে মিডিয়ার সাথে ইন্টারাক্ট করছে না, বা যেটা হচ্ছে আমার প্রসেসে হচ্ছে হিন্ডারেন্স ঘটাচ্ছে না। ওকে, তো এবার কি ডিফোমার এটাকে আমরা বলি, আমরা যখন যে স্প্রে যে মেথডটাকে বললাম, সেকেন্ড যে মেথড আমি বললাম যেখানে আমি স্প্রে করছি, সেটাকে আমরা কি বলি, ডিফোমার, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন আছে ডিফোমার কি, ডিফোমারের প্রপার্টিস কী আছে, বলছে ডিফোমার হচ্ছে জেনারেলি হচ্ছে ইনসলিউবল, ঠিক আছে, মিডিয়াতে হচ্ছে ইনসলিউবল হবে, আর কি হচ্ছে সারফেস অ্যাক্টিভ প্রপার্টি থাকবে। ওকে, আর কি বলছে, তো ডিফোমার মেন হচ্ছে কি লো ভিসকোসিটি হতে হবে, ঠিক আছে, লো ভিসকোসিটি হবে, আর কি হচ্ছে ফোমের সারফেসে খুব র্যাপিডলি স্প্রে করবে, আর কি হচ্ছে ডিস্টেবিলাইজ করবে হচ্ছে এই ফোমকে। ওকে, আর তো এর উদাহরণ হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম সিলিকন কম্পাউন্ড ইউজ করা হয়। আমি যদি এক্সাম্পল ধরি, তাহলে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাম সিলিকনস আর ইউজড, দুই হচ্ছে সাম স্টিয়ারেটস আর ইউজ, গ্লাইকলস ইউজ হতে পারে, আর কি কি ইউজ হতে পারে, আর মেন যেটা সেটা হয় পলি ডাইমিথাইল জাইলেন্স, ঠিক আছে, পলি ডাইমিথাইল জাইলেন্স, এটা আমাদের একটা কিন্তু নন কম্পাউন্ড, যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল যদি আমাদের দিতে হয় যে একটা অ্যান্টিফোমিং এজেন্টের উদাহরণ কি, তাহলে আমরা কি দেবো, তাহলে আমরা দেবো হচ্ছে এইটা, আমরা ডিফোমারের উইকিপিডিয়া থেকেই কপি করলাম আমি টেক্সটটা, সেটা হচ্ছে কি বোল্ড করে টেক্সটটাকে সেকেন্ড ফন্ট সাইজ একটু বাড়াই, ফন্ট সাইজ খুঁজে পাচ্ছি না, হোয়াট এভার, আচ্ছা না পেজ, এটা হচ্ছে কিন্তু আমার ক্লাসিক্যাল একটা এক্সাম্পল কি পলিডাইমিথাইল জাইলেন্স, ঠিক আছে, পলিডাইমিথাইল। তো এই কম্পাউন্ডটা আমরা হচ্ছে বেসিক্যালি ইউজ করি হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্ট হিসাবে, ঠিক আছে, ডিফোমার হিসাবে, ঠিক আছে, প্রপার্টিসগুলো বললাম। তো এবার এর যদি আমরা হিস্ট্রি জানতে চাই, এর প্রচুর রকম হিস্ট্রি রয়েছে, যে প্রথমে হচ্ছে ফ্যাটি অ্যালকোহল, সেটা হচ্ছে C7 থেকে C22, এই কার্বনের যে ফ্যাটি অ্যালকোহলস, সেগুলোকে প্রথম হচ্ছে ডিফোমার এজেন্ট হিসেবে ইউজ করা শুরু হতো, ঠিক আছে, সেটা কোন ইন্ডাস্ট্রিতে হতো, কেরোসিন অ্যান্ড ফুয়েল ইন্ডাস্ট্রিতে এটা ফার্স্ট এরকমভাবে ইউজ করা শুরু হয়, ঠিক আছে। এবং তার পরবর্তীকালে হচ্ছে এই পিএস যেটাকে আমরা বলছি, সেটাকে বলা হচ্ছে সিলিকন অয়েল, বেসিক্যালি এটা কিন্তু সিলিকন কম্পাউন্ড, ঠিক আছে। তো এই সিলিকন অয়েলকে হচ্ছে বেসিক্যালি বর্তমানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্ট হিসাবে বা ডিফোমার হিসাবে ইউজ করা হয়। এবার ডিফোমার বিভিন্ন রকম আমাদের ক্লাসিফাই আমরা করতে পারি, ঠিক আছে, কিছু কিছু হয় কীরকম অয়েল বেসড ডিফোমার,
আই লস্ট মাই মাউস এগেন। ঠিক আছে, আচ্ছা যেটা বলি সেটা হচ্ছে যে কীরকম কী ভাগে ভাগ করতে পারি। আমরা 1 নম্বর বলতে পারি হচ্ছে যে অয়েল বেসড ডিফর্মার, এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। বলতে পারি হচ্ছে আমরা পাউডার বেসড ডিফর্মার, আমরা কি বলতে পারি ওয়াটার বেসড ডিফর্মার। ঠিক আছে, আরও কি হয়, আরও যেটা মেন যেটা বর্তমানে ইউজ করা হয় সেটা হচ্ছে সিলিকন বেসড ডিফর্মার। ঠিক আছে, আর কি হয় সেটা হচ্ছে আর একটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যালকাইল পলি অ্যাক্রাইলেটস। ঠিক আছে, এই অ্যালকাইল পলি অ্যাক্রাইলেটসকেও কিন্তু আমরা ইউজ করি হচ্ছে ডিফর্মার এজেন্ট হিসাবে। ঠিক আছে, এবার এর কিছু প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে এটা যখনই আমি একটা মেকানিক্যাল মানে অবভিয়াসলি আমাকে একটা ইউনিট অপারেশন করে ইনক্লুড করতে হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে যেখানে হচ্ছে মেকানিক্যাল একটা সিলিংয়ের প্রবলেম হয়, যেখানে সিলিকন ইউজ করছি মানে সেখানে কী হচ্ছে লিকি সিলস তৈরি হয়, তাহলে কী হচ্ছে হাই প্রেসার পাম্পের দরকার হয় এবং কী হচ্ছে ডিজাইন হিসাবে খুব একটা সফিস্টিকেটেড না। ঠিক আছে, তো আর কী হয় পাম্প এফিসিয়েন্সির চেঞ্জেস ঘটে বা ইয়েতে জিনিসপত্র হয়। ঠিক আছে, ঘটে না। ঠিক আছে, আর একটা যে জিনিস হয় সেটা হচ্ছে এই অ্যান্টিফোমিং এজেন্ট হিসাবে কিছু কিছু ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নর্মাল ডিটারজেন্ট এজেন্ট। ঠিক আছে, তো এই যখন আমরা ইউজ করছি নর্মাল ডিটারজেন্ট এজেন্ট যখন আমি ইউজ করছি যখন অ্যান্টিফোমিং এজেন্ট হিসাবে, তখন আমি না চাইলেও আমার ডাউনস্ট্রিম প্রসেসে কিন্তু আর একটা স্টেজ আমাকে রাখতে হচ্ছে। যদি আমি সেই ধর আমি প্রপার যদি আমি অপটিমাইজ করতে যাই তাহলে কী হচ্ছে আমার কিন্তু মিডিয়া থেকে আবার আমাদের এই অ্যান্টিফোমিং এজেন্টকে সরাতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তৃত গেল হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্টের বিষয়টা। ওকে, যাকে আমি যেগুলো রিমুভ করি এটার এই মুহূর্তে দরকার নেই। ওকে, এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যান্টিফোমিং এজেন্ট সম্বন্ধে আমরা বললাম। ওকে, এবার এটা হলো ফার্স্ট স্টেজ, সেটা আমাদের কোথায় ঘটাচ্ছি, যেটা আমরা ঘটাচ্ছি হচ্ছে বেসিক্যালি আমাদের ফার্মেন্টারের মধ্যেই। ওকে, তো ফার্মেন্টারের মধ্যে আরও আমরা যেসব স্টেজেসগুলো ঘটাচ্ছি তার মধ্যে আর কী রয়েছে, তার মধ্যে রয়েছে প্রেসিপিটেশন। ওকে, তো সেল হারভেস্টিং করলাম, সেল হারভেস্টিং করার পর আমাকে হচ্ছে প্রেসিপিটেট করাতে হবে। প্রেসিপিটেট কী করাবো, আমরা সেলকে প্রেসিপিটেট করতে পারি বা আমাদের যে কেমিক্যাল কম্পোনেন্ট রয়েছে যে প্রোডাক্ট আমরা তৈরি করেছি তাকে আমি হচ্ছে প্রেসিপিটেট করাতে পারি। ওকে, তো এর জন্য আমাদের বহু রকম প্রসেস রয়েছে, সেটা হচ্ছে সল্টিং আউট হচ্ছে একটা প্রসেস, যেখানে হচ্ছে আমরা অ্যামোনিয়াম সালফেট ইউজ করে সল্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমাদের যে প্রোডাক্ট তাকে কিন্তু আমি হচ্ছে প্রেসিপিটেট করতে পারি। ঠিক আছে, তো প্রেসিপিটেট কথাটা মোটামুটি আমরা সবাই জানি প্রেসিপিটেশন কথাটা মানে কি। তো সল্টিং আউটটা কী প্রসেস, সল্টিং আউট হচ্ছে কী প্রসেস, এটা হচ্ছে সল্ট, এটাকে আমরা আরেকটা কী বলি সেটাকে বলি হচ্ছে সল্টিং আউটকে আমরা কী বলি সল্ট ইনডিউসড প্রেসিপিটেশন। ঠিক আছে, আমরা কী করি, আমরা মিডিয়াতে বাইরে থেকে সল্ট অ্যাপ্লাই করছি, যার ফলে কি হচ্ছে আমার প্রেসিপিটেশন ঘটছে। ওকে, তো কী হচ্ছে এটা হচ্ছে একটা পিউরিফিকেশন টেকনিক, যেখানে কী ইউজ করছি হচ্ছে সলিবিলিটি অফ মলিকিউলস ইন সলিউশন অফ ভেরি হাই আয়নিক স্ট্রেংথ। ঠিক আছে, আমি ভেরি হাই আয়নিক স্ট্রেংথে আমার যে মলিকিউল সলিবিলিটি সেই প্রপার্টিটাকে ইউজ করছি করে হচ্ছে আমি তাকে সাসপেন্ডেড স্টেট থেকে আমি প্রেসিপিটেটেড স্টেটে নিয়ে আসি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যদি সহজ ভাষায় বলতে আমার একটা মিডিয়াতে আমার একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। ঠিক আছে, প্রোটিন হতে পারে, ডিএনএ হতে পারে, যে প্রোডাক্ট আমি মাইক্রোবায়োলজিক্যাল সিস্টেমে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিক্যাল লার্জ স্কেলে তৈরি করতে সেই জিনিসটাই হয়েছে, সেটা একটা আয়নিক স্ট্রেংথ একটা নর্মাল আয়নিক স্ট্রেংথ রয়েছে, যে আয়নিক স্ট্রেংথ হচ্ছে মিডিয়াতে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এই স্টেজে আমার ম্যাক্সিমাম কোর অপারেশন ঘটেছে, বায়োলজিক্যাল অপারেশনটা ঘটেছে। এবার হচ্ছে আমাকে ওখান থেকে সেপারেট করতে পারি। কীভাবে সেপারেট করবো, আমি মেকানিক্যাল কোনো প্রসেস সেপারেট করতে পারি, আর কী হতে পারে বাইরে থেকে আমি এমন কিছু আয়নস অ্যাড করবো যাতে হচ্ছে আমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য মানে সিস্টেম এমন জায়গায় যাবে যেখানে হচ্ছে সেই আয়নিক স্ট্রেংথে আমার যে কম্পোনেন্ট বা কম্পাউন্ড বা প্রোডাক্ট সেটা হচ্ছে প্রেসিপিটেট করবো। তাহলে কী হচ্ছে খুব নন ইনক্লুসিভভাবে আমি কিন্তু প্রেসিপিটেট করাতে পারছি। ঠিক আছে, এটা একটা প্রসেস। এবার এটাকে আমরা কোন জায়গায় ইউজ করতে পারি, লার্জ বায়োমলিকিউলসের ক্ষেত্রে ইউজ করতে পারি, লাইক হচ্ছে প্রোটিনস অ্যান্ড ডিএনএ। ঠিক আছে, এটা আমাদের উদাহরণ আমাদের জিজ্ঞেস করতে পারে, কোশ্চেনে আসতেই পারে যে আমরা কোন ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে সল্টিং আউট, সেখানে আমরা কিসে ইউজ করতে পারি প্রোটিনস অ্যান্ড ডিএনএ। ঠিক আছে, মানে কি হচ্ছে লার্জ বায়োমলিকিউলসের ক্ষেত্রে। ওকে, তো অ্যামোনিয়াম সালফেট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। তো
এর অ্যাপ্লিকেশন আমরা মোটামুটি সব জায়গায় দেখি যে কোনো ফিল্ট্রেশন বা সেন্ট্রিফিউগেশন করার আগে যে প্রসেস আমাদের মোটামুটি নর্মাল ল্যাব কন্ডিশনেও যখন আমাকে প্রোটিন পিউরিফিকেশন আমরা যখন প্রোটিন পিউরিফিকেশনের প্রসেসে যাই তখন হচ্ছে কিন্তু আমরা সবথেকে সহজ উপায় হচ্ছে সল্টিং আউট করে আমাদের জিনিসকে প্রেসিপিটেট করে দেওয়া, ঠিক আছে। এবার গেল হচ্ছে প্রেসিপিটেশন, দেন হচ্ছে আমার এক্সট্রাকশনের গল্পটা আছে, অর্থাৎ কি আমার মিডিয়া থেকে আমাদের এখন কি হলো, আগে আমার প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট এবার আমাদের মেন উদ্দেশ্য থাকে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা মাইক্রোবায়োলজিক্যাল সিস্টেম, যেখানে কোর মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসের মধ্যে আমি কিছু প্রোডাক্ট তৈরি করেছি, সেই প্রোডাক্টকে আমি পিওরেস্ট কন্ডিশনে আমি আইসোলেট করতে চাইছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, নো প্রবলেম। তো প্রথমে কী করেছি আমি হচ্ছে প্রসেসটাকে অপটিমাইজ করছি, ফোম সেপারেশন বা যেহেতু জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে বা একটা আমাদের ইয়ের মধ্যে পড়ছে, কী বলে অবভিয়াসলি ডাউনস্ট্রিম প্রসেসের মধ্যে পড়ছে, এবং তারপরে কী করছে আমরা হচ্ছে প্রেসিপিটেট করলাম কী হচ্ছে যে বায়োমলিকুলসগুলো, এবার হচ্ছে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, মানে কি পিওরেস্ট কন্ডিশনে নিয়ে আসতে গেলে আমাকে যে মিডিয়া রয়েছে সেইখান থেকে কিন্তু সমস্ত রকম মিডিয়া আমাকে হাঁটানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার এই এক্সট্রাকশনের বহু রকম মেথড এবং এক্সট্রাকশন কিন্তু আলাদা ইটসেলফ একটা চ্যাপ্টার, আলাদা চ্যাপ্টার, ঠিক আছে। সেখানে কী কী আমাদের মেন যদি আমরা দেখি সেটা হচ্ছে লিকুইড এক্সট্রাকশনগুলো একটা প্রসেস আছে, ড্রাইং, ক্রিস্টালাইজেশন অ্যান্ড লাইফোলাইজেশন, এই হচ্ছে তিনটে মেন প্রসেস সম্বন্ধে আমরা আলোচনা করতে হবে, ঠিক আছে। লিকুইড যে আমাদের এক্সট্রাকশন বলছি সেখানে কী ঘটনা ঘটছে, সেখানে হচ্ছে সেটাকে আমরা বলছি সলভেন্ট এক্সট্রাকশন, ঠিক আছে। এই প্রসেসটাকে আমরা বলছি সলভেন্ট এক্সট্রাকশন, মানে কি এটা খুব একটা সিম্পল প্রসেস, যে একটা এ আর বি একটা জায়গায় মিশে রয়েছে, দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার প্রাইমারি প্রোডাক্ট, বিটা হয়েছে আমার সেকেন্ডারি প্রোডাক্ট, আমার এ প্রোডাক্টটা দরকার, আমার ফ্যাক্টরিতে এ প্রোডাক্ট নিয়ে বাদবাকি কাজ ঘটে, ঠিক আছে। আমাকে এই মিডিয়া থেকে আমাকে এ প্রোডাক্টকে আইসোলেট করতে হবে, ঠিক আছে। আমি এই প্রোডাক্ট কীভাবে আইসোলেট করবো, এমন একটা সলভেন্ট আমি এখান দিয়ে পাস করাবো যাতে হচ্ছে এটা ডিজলভ করে, যাতে হচ্ছে এমন একটা সলভেন্ট আমি পাস করাবো, ঠিক আছে, এমন একটা সলভেন্ট আমি পাস করাবো যাতে হচ্ছে এ ডিজলভ করবে, ঠিক আছে, ডি ডিজলভ করবে না, তাতে কি হচ্ছে আমি সলভেন্টের মাধ্যমে আমি হচ্ছে কি বলে পার্টিশনিং করতে পারি, ঠিক আছে। এখানে যে টার্মটা আমরা ইউজ করছি সেটাকে বলছি পার্টিশনিং। এবার কি যে আমাদের একটা মেন কি প্রসেসে করা হয়, মেন যে প্রসেসে করা হয় সেটা হচ্ছে যে অ্যাজ এ ব্যাচ আমাদের একটা জায়গার মধ্যে আমার কম্পোনেন্টসগুলো মিশে রয়েছে, আমরা সেখান থেকে জাস্ট এন্ট্রি করাই হচ্ছে সলভেন্ট, সেখান থেকে আমরা দুভাগে ভাগ করে রেডিয়েন্ট করে নিতে পারি, গ্রেডিয়েন্টকে আমাদের প্রোডাক্টকে আমরা আইসোলেট করতে পারি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট থেকে আমাদের প্রোডাক্টকে আমরা আইসোলেট করতে পারি, ওকে। তো যে ফিড সলিউশন, যেটা আমরা ফিড করাচ্ছি সলিউশন থেকে আমাদের ইনপুট দিচ্ছি, তো যেটা ডিপ্লিট করছে সেটাকে আমরা বলি হচ্ছে কি র্যাফিনেট বলি, ঠিক আছে। এই টার্মিনোলজিটা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি করছি, ঠিক আছে, র্যাফিনেট বলি, যে ডিপ্লিটেড সলিউশনটা আছে যেখান থেকে আমি প্রোডাক্টটা পাবো, ঠিক আছে। এবার হচ্ছে কি লিকুইড এক্সট্রাকশন, এটা হচ্ছে বেসিক কেমিক্যাল তোমার ল্যাবরেটরিতে ইউজ করা হচ্ছে ম্যাক্সিমাম, এবং কী হচ্ছে মেন যখন ল্যাব থেকে যখন আমি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি যখন ফার্মেন্টার সিস্টেমে নিয়ে আসি তখন কী হচ্ছে সেপারেটরি ফানেল ইউজ করি, ঠিক আছে, যে ডিফারেন্ট সলিউশনকে ইউজ করে হচ্ছে আমরা পার্টিশনিং করি। বেসিক্যালি হচ্ছে মেন কম্পোনেন্টকে আমাদের মাল্টিপল কম্পোনেন্ট থেকে আইসোলেট করা, সেটা হচ্ছে এখানে কাজ, ঠিক আছে। আচ্ছা, লিকুইড অক্সিডেশন হচ্ছে তোমার যে মেন কি বলে যে মেন এক্সট্রাকশন করা হচ্ছে সেখানে হচ্ছে কিছু ডিস্ট্রিবিউশন রেশিও বলে অনেক টার্মিনোলজি এখানে আসছে, যেখানে হচ্ছে বেশ কিছু টার্মিনোলজি এখানে চলে আসছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন রেশিও, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন রেশিও কি, সেটা হচ্ছে in a solvent extraction a distribution ratio is often quoted as a measure of how well extracted a species is, ঠিক আছে, মানে কি কতটা মিক্সছে তার উপর ডিপেন্ড করে যাচ্ছে আমি কি সলভেন্ট ইউজ করবো সেটা ম্যাটার করছে, এবং সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিস্ট্রিবিউশন মিক্সচারকে আমি ডি বলছি, আর ডি কিসের উপর ডিপেন্ড করছে, ডেল্টা জি, ঠিক আছে, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জির উপর ডিপেন্ড করছে। তো এখানে এর বেশি এখানে জানার কিছু দরকার নেই, কারণ এর বেশি হচ্ছে সিলেবাসের মধ্যে আসেও না। দু নম্বর যেটা আসছে সেটা হচ্ছে সেপারেশন ফ্যাক্টর। এই সেটা কি সেপারেশন ফ্যাক্টর রয়েছে, সেপারেশন হচ্ছে তোমার এটা হচ্ছে একটা রেশিও, ঠিক আছে। the separation factor is one distribution ratio divided by another, মানে দুখানা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, দুটো কম্পোনেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তাদের রেশিওকে আমরা বলছি হচ্ছে
সেপারেশন ফ্যাক্টর, ঠিক আছে। তো বেসিক্যালি কী দিয়ে সেপারেশন ফ্যাক্টরকে ডিনোট করা হয়? সেপারেশন ফ্যাক্টরকে ডিনোট করা হয় SFAG বাই নিকেল, ঠিক আছে। এজি হচ্ছে সিলভার অ্যান্ড নিকেল, ঠিক আছে। যেখানে আমরা যে সলভেন্ট ইউজ করছি, একটা জায়গায় আমি এজি বেসড কম্পোনেন্ট ইউজ করছি, আর একটা জায়গায় আমি নিকেল বেসড কম্পোনেন্ট ইউজ করছি সলভেন্টের মধ্যে। তো তাদের যে ডিস্ট্রিবিউশন রেশিও সেটাকে আমরা বলছি হচ্ছে কি তাদের যে ডিস্ট্রিবিউশন রেশিওর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের যে অনুপাত, তাকে আমি বলছি হচ্ছে সেপারেশন ফ্যাক্টর, ঠিক আছে। তো এই একটা ধরা গেল 10, একটা ধরা গেল 100, তাহলে এদের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 10 বা 110 হোয়াটএভার, ঠিক আছে। আমরা এরকমভাবে এটা ডিটেক্ট করি, লিখি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে ডিকন্টামিনেশন ফ্যাক্টর, ডিকন্টামিনেশন ফ্যাক্টর। আমি সেপারেশন করছি, কিন্তু সেপারেশনের সময় যাচ্ছে এমন সলভেন্ট ইউজ করছি যেখানে হচ্ছে কিন্তু যে মিক্সেবিলিটি, মানে কি বলবো, আমি এমন সলভেন্ট ইউজ করছি যে আমার প্রোডাক্ট থেকে কিন্তু আমি কন্টামিনেন্টটাকেও সরানোর চেষ্টা করছি, ঠিক আছে। মানে কীরকম প্রকারের সলভেন্ট ইউজ করলে আমার যে প্রোডাক্টকে আমি আইসোলেট করছি সেখান থেকে আমি ডিকন্টামিনেশন করতে পারছি, ঠিক আছে। তো সেটাকে আমি বলছি একটা সলভেন্ট, যেটাকে আমি ফিডিং সলভেন্ট বলছি, তার ডিকন্টামিনেশন ফ্যাক্টর বলছি। এটা ফিডিং সলভেন্টে যত ডিকন্টামিনেশন ফ্যাক্টর যত বেটার, তত হচ্ছে সে তত হচ্ছে সে এফিসিয়েন্টলি আমার প্রোডাক্টকে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারছি, ওকে, ঠিক আছে। আর যেটা আসছে স্লোপ অফ গ্রাফ, আর এটা যেটা আসছে কোথায় গেল, আর যেটা আসছে সেটা হচ্ছে স্লোপ অফ গ্রাফ, যেটা হচ্ছে বেসিক্যালি টাইম ডিপেন্ডেন্ট একটা গ্রাফ, যে কত সময়ের মধ্যে আমি করতে পারছি, যেটাকে আমরা কি করছি log 10 বেসে ডি এর সাথে টাইমের গ্রাফ করছি, ঠিক আছে। যেটাকে আমি স্লোপ অফ গ্রাফ বলছি। আর কি হচ্ছে মেজার অফ সাকসেস, ঠিক আছে। যে আমি যে সলভেন্ট ইউজ করছি তাতে কত পিওরিটিতে, কত ক্ষেত্রে, কত ভাগ চান্সে বা শতকরা কত ভাগে আমার প্রত্যেকবার ঠিকঠাক প্রোডাক্টকে আমি করতে পারছি, ঠিক আছে। এই হচ্ছে গল্প, যেটা লিকুইড এক্সট্রাকশন। লিকুইড এক্সট্রাকশন বলতে আমরা কি বললাম, এখানে বেশি কিছু জানার দরকার নেই। যেটা হচ্ছে দুটো ডিফারেন্ট পোলারিটি সলিউশনকে, দুটো ডিফারেন্ট পোলারিটি লিকুইড সলিউশনকে ইউজ করে আমি আমার যে ডিজায়ার্ড প্রোডাক্ট সেটাকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে খুব সিম্পল, যেটাকে আমরা বলি হচ্ছে ড্রাইং অ্যান্ড ক্রিস্টালাইজেশন, যেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে না খুব মানে সহজ ভাষা যেটাকে বলি সেটাকে বলি হচ্ছে আমরা ফ্রিজ ড্রাইং। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পাউডার, দুধ বা যেহেতু জিনিসপত্র যেগুলো করা হয় সেটা হচ্ছে মিলারের মধ্যে রাখা হয়, যেখানে স্প্রে হয়, স্প্রে ড্রাইং করা হয়, বা ড্রাইং ক্রিস্টালাইজেশন কিছু ভ্যাকুমের মধ্যে লো প্রেসারের মধ্যে ড্রাই করা হয়। তাতে কী হচ্ছে, একটা লিকুইড মিডিয়াতে রয়েছে আমার কম্পোনেন্ট, সেই লিকুইড মিডিয়া থেকে আমি লিকুইডটাকে তুলে দিলাম, পেলাম হচ্ছে আমার নর্মাল প্রোডাক্টটা, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল জায়গা। এবং লাইফোলাইজেশন কী হচ্ছে, যেখানে আমি ফ্যাটে ডিজলভের মাধ্যমে আমি আমার জিনিসকে, আমার যে প্রোডাক্টকে সেপারেশন করছি। এবার গল্পটা কি, আমি যে কোনো প্রোডাক্টকে আমি যে কোনো রকমভাবে এক্সট্রাক্ট করতে পারবো না, কোনোদিনই যে কোনো রকম প্রোডাক্টকে যে কোনোভাবে এক্সট্রাকশন করতে পারবো না। আমার কী প্রোডাক্ট রয়েছে, কী জাতীয় জিনিসপত্র আমি তৈরি করতে চাই এবং কী পিউরিটি তৈরি করছি, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার প্রেসিপিটেশন বা এক্সট্রাকশন, এই দুটো মেথডই কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি আমার খুব বড় বায়োমলিকুল হয়, আমি সল্টিং আউট পদ্ধতিতে সেপারেট করে নেবো, সেক্ষেত্রে আমার এক্সট্রাকশন ডেডিকেটেড এক্সট্রাকশন মেথড থাকা দরকার নেই। বা যদি আমার এমন কোনো হলো যে গুঁড়ো দুধ বা যেহেতু জিনিস আমি তৈরি করছি, বা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করছি, বা মেডিসিনাল কোনো কেমিক্যাল কম্পোনেন্ট তৈরি করছি, যেখানে আমি সল্টিং আউটে যেতে পারবো না, যেখানে আমার সল্টের সাথে রিয়াক্ট করার চেষ্টা করবে, সেখানে কিন্তু আমাকে এক্সট্রাক্ট করতে হবে। সেখানে আমি ড্রাইং ক্রিস্টালাইজেশনের মধ্যে, ভ্যাকুম চেম্বারের মধ্যে আমি লিকুইডটাকে সরিয়ে দিতে পারি, দিয়ে আমি কম্পোনেন্ট করতে পারি। আবার হয়তো সেখানে আমার ভ্যাকুমে যখন ড্রাই করছি তখন হয়তো টেম্পারেচার উইথহোল্ড করতে পারছি না, তখন আমাকে লিকুইড এক্সট্রাকশন করতে হবে। বা এখানে আমি এমন কোনো সলভেন্ট পাচ্ছি না যেখানে আমি সব করা ফ্যাক্টরকে ঠিকঠাক করে ইউজ করতে পারছি, যাতে হচ্ছে আমি সেই প্রোডাক্টকে আমি আইসোলেট করতে পারছি, সেখানে কী হচ্ছে আমার হয়তো লাইফোলাইজেশন নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার গল্প, যেটা হচ্ছে আমার ইনসাইড রিঅ্যাক্টরে করছে, ঠিক আছে। এবার ওয়ান্স ইনসাইড রিঅ্যাক্টরে আমার একটা ঘটনা ঘটলো, এবার প্রত্যেকটা এরপরের যে স্টেজগুলো, এগুলো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের যে স্টেজ, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেজে আমি করছি। সেখানে কীভাবে করছি সেটা হচ্ছে আমি দেখতে চাইছি পিওরিটি চেক করছি। আমি এখানে বলেছিলাম যেখানে এখানকার যে মাইমো সেটা কিন্তু পুরোপুরি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে পিউরিটি, ঠিক আছে। যত পিউরিটি বেশি তার মাইমো কিন্তু তত হাই, সেখানে কিন্তু আমার প্রসেস তত বেশি অপটিমাইজ বলে আমি তখন বলতে পারবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেকটা ইউনিট অপারেশনের মাধ্যমে আমাকে কোয়ালিটি কন্ট্রোল করতে হচ্ছে। আমি দেখছি যে আমি যে ডিজায়ার্ড প্রোডাক্টটা পাচ্ছি সেই ডিজায়ার্ড প্রোডাক্টটা কতটা বেশি পিওর,
সেখানে আমরা মেন কী কী পদ্ধতি ইউজ করি, একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, নর্মাল টিএলএস ইউজ করতে পারি, বা এমএস ইউজ করতে পারি, জিসিএমএস ইউজ করতে পারি, জিসিএমএস ইউজ করতে পারি, ঠিক আছে। ডিপেন্ড করছে আমি কী প্রোডাক্ট চাইছি, কতটা পিউরিটি চাইছি এবং কতটা ডেডিকেটেড প্রসেস ইউটিলাইজ করছি, ঠিক আছে। এখানে যদি আমাকে সিম্পলভাবে ভাবতে, আমরা কী করছি, আমরা আমাদের একটা স্টেজে, সে ফর এক্সাম্পল আমরা একটা জায়গায় আমরা কালচার করেছি, সেখানে মিলিয়ন্স অফ প্রোডাক্ট তৈরি হয়েছে। আমার দরকার হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট। আমি একটা ফার্স্ট স্টেজ অফ প্রেসিপিটেশন গেলাম, আমি ক্রোমাটোগ্রাফি করলাম, টিএলএস করলাম। টিএলএস আমাদের মোটামুটি সবাই জানা আছে যে একটা একটা টিএলএস প্লেট রয়েছে, সেখানে আমি হচ্ছে কম্পোনেন্টকে এক ফোঁটা দিয়েছি, দিয়ে ডিফারেন্ট সলভেন্ট দিয়ে পাস করাচ্ছি, দেখছি কতটাও ট্রাভেল করছে, এবং ডিফারেন্ট কম্পোনেন্টের তার সলিবিলিটির উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ব্যান্ড তৈরি করছে, ঠিক আছে। 5টা ব্যান্ড এলো, 10টা ব্যান্ড এলো, মানে হচ্ছে সেখানে মাল্টিপল কম্পাউন্ড তৈরি হয়েছে। আমার ডিজায়ার হচ্ছে কি, আমার একটা সিঙ্গেল ব্যান্ড আসতে, একটা সিঙ্গেল শার্প ব্যান্ড আসে, মানে হচ্ছে কি ওই যে মিক্সচারটা আমি বার করি সেখানে হচ্ছে একটা সিঙ্গেল কম্পোনেন্ট আছে, মানে কি পিওর, তার মানে কি আমার মাইমো রিচ করেছে, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে, তাই তো। এবার কি, তো ক্রোমাটোগ্রাফিতে আমি যে জিনিসটা করাচ্ছি সেটা হচ্ছে কি প্রতিটা স্টেজে, সে ফর এক্সাম্পল যেটা বলছেন যে একটা বড় স্টেজে আমার মিলিয়ন্স অফ কম্পাউন্ড তৈরি হলো, আমার দরকার হচ্ছে একটা সিঙ্গেল কম্পাউন্ড, ঠিক আছে। আমি প্রথমে ক্রোমাটোগ্রাফি চালালাম, দেখলাম আমার 10টা ব্যান্ড আসছে, তার মানে কি আমার প্রোডাক্টে এখনও আমার একটার সঙ্গে আরও হয়তো 100-150 ওখানে কম্পাউন্ড মিশে রয়েছে, ঠিক আছে। আমি আবার হচ্ছে কোনো রকম এক্সট্রাকশন চালালাম, এক্সট্রাকশন দেখলাম যে 10টা ব্যান্ড আসছিলো, সেখানে আমার 5টা ব্যান্ড আসছে, তার মানে কি আমার পিউরিটি একটু বেড়েছে। আমি আবার কোনো রকম একটা ইউনিট অপারেশন দিলাম, যাতে হচ্ছে যে আমার ওই ব্যান্ডের নাম্বারটা কমে একটা এলো, তার মানে কি আমি বলতে পারি মোটামুটি একই ধরনের কম্পোনেন্ট আমার কাছে রয়েছে। এবার আমি জিসিএস করলাম, একটা যে কম্পাউন্ড দেখলাম সেখানে দেখলাম আমার 1000 খানা ব্যান্ড এসছে, অর্থাৎ কাছাকাছি মলে 1000 খানা রয়েছে, আমার প্রোডাক্টটা এখন আমার পিওর প্রোডাক্ট পাইনি। এবার আস্তে আস্তে ডাউনস্ট্রিম প্রসেস ঘটাতে আমি হচ্ছে কি সিঙ্গেল প্রোডাক্ট রিচ করার চেষ্টা করছি। একদম এক্স্যাক্টলি সিঙ্গেল প্রোডাক্ট পাওয়া হচ্ছে হাইলি ডিফিকাল্ট, এবং যত বেশি আমি পিওরিটি রিচ করতে যাবো তত আমার স্টেজেস বাড়বে, তত হচ্ছে আমার জিনিসপত্রের দাম বাড়বে, ঠিক আছে। যে কারণে বিভিন্ন রকম ওষুধ আমরা যখন ইউজ করছি, কিছু হচ্ছে নর্মাল ফেয়ার প্রাইস সবের ওষুধ, কিছু হচ্ছে খুব বড় কোম্পানির ওষুধ, দুটো একই জিনিস, একই কম্পোনেন্ট বা হচ্ছে, কিন্তু তার একটার দাম 10 টাকা, একটার দাম 100 টাকা। কেন? তার ডিফারেন্স হচ্ছে কতটা পিউরিটি আমি ইউজ করি, ঠিক আছে, কতটা পিউরিটি জন্য আমি রিচ করার চেষ্টা করেছি। যত বেশি পিউরিটি আমি রিচ করার চেষ্টা করবো, তত হচ্ছে আমার বেশি ইউনিট অপারেশন, তত আমাকে অনেক জায়গায় আমাকে ফ্র্যাকশনেশন করাতে হচ্ছে। বেসিক্যালি আমরা এই প্রসেসগুলোকে ফ্র্যাকশনেশন বলছি, যে থাউজেন্ড অফ মিলিয়ন্স অফ কম্পাউন্ড থেকে আমি একটা সিঙ্গেল কম্পাউন্ডে আসার চেষ্টা করছি। তো যত বেশি স্টেজে, যত বেশি ইউনিট অপারেশন, তত বেশি আমার ফ্র্যাকশনেশন ঘটাতে হচ্ছে, আর সেই পিউরিটি অর্জন করতে গিয়ে আমাকে তত বেশি আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক গল্প। মানে কি এখানে ওই ব্যাপারটা রয়েছে, আমি যত পিওর জিনিস চাইবো তত হচ্ছে আমাকে কিন্তু বেশি স্টেজেসের মধ্যে যেতে হবে, এবং সেখানে কিন্তু আমার কস্ট বাড়বে। তো তাই জন্য হচ্ছে মেন, যখন আমরা ডিজাইনিং করছি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোওয়েভ যেটা পুরো ফেজকে, তখন কিন্তু এই শুধুমাত্র আমার কোর প্রসেস অবধি বা আমার স্টেন্ট সিলেকশন করলাম, মিডিয়া তৈরি করলাম, সেই অবধি সীমাবদ্ধ নয়। আমার প্রোডাক্ট তৈরি হওয়ার পর আমি কতটা এফিসিয়েন্টলি তাকে পিওর কন্ডিশনে আইসোলেট করতে পারি, সেটা কিন্তু আমার দেখার বিষয় আছে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এই গল্প আমরা কোথায় বললাম, সেটা হচ্ছে ইনসাইড রিঅ্যাক্টর যে ডাউনস্ট্রিম প্রসেসগুলো করছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাই জানলাম হচ্ছে ইনসাইড রিঅ্যাক্টর। ওকে, এরপর আমরা রিঅ্যাক্টর থেকে বেরিয়ে এলাম, রিঅ্যাক্টরের মধ্যে আমাদের মোটামুটি যা যা পাওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আউটসাইড রিঅ্যাক্টর যে প্রসেসগুলো, মানে কি আমাদের রিঅ্যাক্টর থেকে জিনিসপত্র বেরিয়ে গেছে, এবার সেই প্রোডাক্ট আমাদের রেডি হয়ে গেছে। আমি হয়তো সিঙ্গেল কম্পোনেন্ট পেতে চেয়েছিলাম, মানে কি যদি আমি প্রথম থেকে ভাবি, প্রথম থেকে যদি বেস থেকে ভাবি, আমরা একটা ড্রিম দেখেছিলাম আমার একটা ফ্যাক্টরি হবে, যে ফ্যাক্টরিতে আমি একটা এক্স কম্পোনেন্ট তৈরি করব। তার জন্য আমি একটা এ মাইক্রোবকে চুজ করেছিলাম। এ মাইক্রোবকে কোন মিডিয়ায় রাখলে সে গ্রো করতে পারবে সেটাকে আমরা অপটিমাইজ করেছিলাম। তাকে আমি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে রাখলে কত বড় কোন স্ট্রাকচারের আমার ফার্মেন্টার ইউজ করতে হবে, সেই ফার্মেন্টারে কত কী মেটেরিয়াল দিতে হবে, তার ডিজাইন কী হতে হবে, সেইগুলো আমরা চুজ করেছিলাম। সেখান থেকে আমরা এ বি দিয়ে আরও 10,000 কম্পোনেন্ট পেয়েছিলাম বা 100টা কম্পোনেন্ট পেয়েছিলাম। দেন আমি প্রেসিপিটেট করেছি, এক্সট্রাক্ট করেছি, করে মোটামুটি আমার পিওর কম্পাউন্ড এ রয়েছে, ঠিক আছে। মানে কি আমার যে ডিজায়ার্ড ড্রিম, আমার যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি যে ফ্রেমওয়ার্কটা ধরে আমাদের পুরো জিনিসটা ডিজাইন করা হলো, সেই ডিজাইনটা আবার হয়তো আমাদের কমপ্লিট হলো। আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা একে আমরা পেলাম, ঠিক আছে। পেলেই শেষ নয়, এবার কী করতে হবে, এবার হচ্ছে আমাদের যে প্রসেসগুলো লাগছে সেটা হচ্ছে কি নন মাইক্রোবায়োলজিক্যাল ডাউনস্ট্রিম প্রসেসেস লাগছে। সেখানে কী করতে হচ্ছে, প্রোডাক্ট সার্টিফিকেশন আছে, বায়ো প্রসেসিং ইকোনমিক্স আছে, আর কি হচ্ছে গাইডলাইন এবং ডিফারেন্ট জিনিসপত্র রয়েছে, সেগুলো আসছে, ঠিক আছে। প্রথম যে প্রসেসটা, যে গল্পটা, সেটা হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেশন, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা। একটা আমরা প্রোডাক্ট তৈরি করলাম, তাকে আমাদের মার্কেট করতে হবে, তার জন্য কী দরকার, সার্টিফিকেট, ঠিক আছে।
কোনো গভর্নিং বডি থাকতে হবে বা কোনো সার্টিফাইং বডি থাকতে হবে, যে হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোলকে দেখবে, চেক করবে এবং নিজেরা কোয়ালিটি কন্ট্রোল করবে, দেন হচ্ছে আমাকে সার্টিফাই করবে হ্যাঁ যে দিস প্রোডাক্ট ইজ রেডি টু গো টু দ্য মার্কেট, ঠিক আছে। দেন গিয়ে কিন্তু আমি আমার প্রোডাক্টের প্যাকেজিং অ্যান্ড সেলিং অ্যান্ড ব্লা জিনিসপত্র করতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। ঠিক যেরকমভাবে আমাদের একটা ধরো ভ্যাকসিন তৈরি করলাম, একটা ভ্যাকসিনকে আমি থিওরাইজ করলাম, দেন আমার কি মাল্টিপল স্টেজে আমাকে ট্রায়াল দিতে হবে, ড্রাগ ট্রায়াল আমাকে রাখতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমার সেল কালচারে, দেন হচ্ছে আমার অ্যানিম্যাল মডেলে, মাইস মডেলে, ক্যানাইন মডেলে, ম্যামাল মডেলে, দেন গিয়ে আমার নন হেলদি হিউম্যান মডেলে, দেন হচ্ছে হেলদি হিউম্যান মডেলে, দেন হচ্ছে নর্মাল হিউম্যান পপুলেশন, দেন হচ্ছে মাস পপুলেশনে টেস্টের পরে কিন্তু মার্কেটাইজ করতে হবে, ঠিক আছে। ঠিক এরকমভাবে আমার একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেই প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন স্টেজে সার্টিফাইড হবে। সার্টিফাইং বডি সার্টিফিকেশন করার পরে হচ্ছে কিন্তু তাকে আমি বাজারে আমি আনতে পারবো। তারপরে কি হচ্ছে বায়ো প্রসেসিং ইকোনমিক্স, আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, তাকে আমি হচ্ছে এবার তাকে আমি কীভাবে মার্কেটিং করবো, সেটা হচ্ছে পুরোপুরি বায়ো প্রসেসিং ইকোনমিক্সের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে মাইক্রোবায়োলজিস্টরা তাদের হাতের বাইরের ঘটনা। মানে কি, সে ফর এক্সাম্পল যে এই যে প্রোডাক্টটাকে আমি বলছিলাম, এই প্রোডাক্টটা হয়তো একটা কোনো মেডিসিনাল প্রপার্টি আছে, বা যেখান থেকে পাতি নর্মাল 80% ক্ষেত্রে যা ইউজ করা ইন্ডাস্ট্রি মাইক্রোবায়োলজি মেডিসিন তৈরি করছে, সেই মেডিসিনের জন্য হয়তো আমি তৈরি করলাম, ঠিক আছে। এবার এই মেডিসিনটা গোল হবে না চৌকো হবে, ক্যাপসুল হবে না নর্মাল ট্যাবলেট হবে, সেটা কিন্তু আমাদের কাজ নয়। সেখানে সমস্ত পুরোপুরি ফার্মাসির যারা লোক আছে তারা ওখানে নিয়ে গিয়ে টেস্ট করবে, ঠিক আছে। এখানে আমাদের স্যার যেটা গল্প বলতো সেটা হচ্ছে যে আমি একটা ওষুধ তৈরি করলাম, আমার কী কী ফ্যাক্টর মাথায় রাখতে হবে। একটা ওষুধ, সে হচ্ছে একটা এত বড়ো সাইজের গোল ওষুধ, পসিবল না। যে ওষুধটা খেতে গেলে 10 জন লোককে 10 দিন ধরে চিপতে হয়, পসিবল না। বা আমার একটা ওষুধ, জ্বরের ওষুধ, সেটা খেলাম, জ্বরও সারলো, আমিও মরে গেলাম, ঠিক আছে, পসিবল না। তার মানে কি, আমাকে এমন একটা এফিশিয়েন্ট ওষুধ তৈরি করতে হবে, এমন একটা এফিশিয়েন্ট আমার জিনিস লাগবে যেখানে ওই কম্পোনেন্টটা খুব কম অ্যামাউন্টে থাকবে এবং কম অ্যামাউন্টে গিয়ে কাজ করে এফিশিয়েন্টলি তার টার্গেটেড জায়গায় গিয়ে কাজ করবে, ঠিক আছে। এটা ছিল মেন গল্প। ঠিক এখানেও সেরকম ব্যাপার, এখানেও ঠিক সেরকম ঘটনা ঘটছে যে বায়ো প্রসেসিং ইকোনমিক্স, আমি প্রোডাক্ট তৈরি করলাম, সেই প্রোডাক্টটা কোন এফিশিয়েন্ট ওয়েতে নিয়ে গিয়ে তাকে আমি মার্কেটের সেলফ অব্দি নিয়ে যাবো, সেটা হচ্ছে বায়ো প্রসেসিং ইকোনমিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা পুরোপুরি কমপ্লিটলি ইকোনমিক্সের জায়গা। তাকে কীরকমভাবে প্যাকেজ করবো, কীরকমভাবে আমি কত দিন তার ভ্যালিডিটি রাখবো, বা কতদিন অবধি সেই জিনিসটা সেলফ লাইফ বাড়াবো, বা সেলফ লাইফ আমি আদৌ বাড়াবো কিনা, সেলফ লাইফ বাড়ালে আমার কতটা ফিডব্যাক হবে, সেই পুরো জিনিসটা হচ্ছে বায়ো প্রসেসিং ইকোনমিক্সের মধ্যে পড়ছে। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা, মানে অন ইন ইটসেলফ একটা নিজস্ব সাবজেক্ট, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, এখানে যে মেন ব্যাপারটা, এই সার্টিফাইড দেয় কারা, তারা হচ্ছে বিভিন্ন বডিজ, গভর্নিং বডিজ লাইক FSSAI এবং আদার বিভিন্ন, যে ড্রাগ হলে হচ্ছে USA FDI বা বিভিন্ন রকম গভর্নিং বডি, যারা হচ্ছে সার্টিফাইং এজেন্সিস, যারা হচ্ছে সার্টিফাই করবে যে হ্যাঁ দিস কম্পোনেন্ট বা দিস কম্পাউন্ড যেটা তৈরি করা হয়েছে এক্স ইন্ডাস্ট্রিতে, কম্পোনেন্ট তার থেকে একটা ওষুধ তৈরি করা হয়েছে বা তার থেকে একটা কেমিক্যাল কম্পোনেন্ট তৈরি করা হয়েছে, এটা আবার মার্কেটে যার জন্য ঠিকঠাক, ঠিক আছে। আর কি হচ্ছে ডিফারেন্ট ISO গাইডলাইন্স, ঠিক আছে, লাইক ISO XXX 2008, এরকম যে আমরা মার্কেটিংগুলো বিভিন্ন প্যাকেটের মধ্যে আমরা যেগুলো দেখি, সেগুলো যে এই ISO গাইডলাইন, সেটাও কিন্তু হচ্ছে গভর্নিং বডি দেবে, যেটা কিন্তু পেলে তবে আমি কিন্তু মার্কেটে নিয়ে যেতে পারবো হচ্ছে আমার প্রোডাক্টকে। আর কি এখানে মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসের যে মেন আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি এই ফিডব্যাক প্রসেস অপটিমাইজেশন। সেখানে কী করা হচ্ছে, আমি একটা স্টেজ অফ, যেটা বলছিলাম যে উদাহরণটা দিয়ে বলি, আমার একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এক্স ইন্ডাস্ট্রি, সেখানে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, মিটে গেল আমার ঝামেলা। দেখ লং প্রসেস, আমার ফার্স্ট ব্যাচ বসেছিল জানুয়ারির 1 তারিখে, আমার সেকেন্ড ব্যাচ বসেছে জানুয়ারির 25 তারিখে, আমার ফার্স্ট ব্যাচ উঠেছে হচ্ছে জানুয়ারির 18 তারিখে, ঠিক আছে। 18 তারিখে যে ব্যাচ উঠলো, সেই ব্যাচটা মার্কেটে গেল হচ্ছে 21 তারিখে, ধরে নিলাম 24 তারিখ থেকে আমার সেকেন্ড ব্যাচ বসে গেছে, সেকেন্ড ব্যাচ রান করছে। সেকেন্ড ব্যাচে ধরে কোর প্রসেসের মধ্যে ঢুকছে, তখন আমি দেখছি যে আমার স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যেটা ব্যাক করছে যে প্রোডাক্টের মার্কেটে সেল হচ্ছে না, বা প্রোডাক্টের এই প্রবলেম আছে। সেই অবস্থায় কি সঙ্গে সঙ্গে আমি সেই যে রিপোর্টটা আমি পাচ্ছি, সেই রিপোর্টের যে আউটপুটটাকে আমি প্রসেস করছি, এবং সেই প্রসেসে কী খামতি আছে বা কী ভুল হচ্ছে বা কী জন্য এই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের যে সলিউশনটা সেটাকে আমি ফিট করছি হচ্ছে যখন আমাদের সেকেন্ড ব্যাচটা বলেছে সেই ব্যাচে, ঠিক আছে। মানে কি ফার্স্ট ব্যাচে যে এররটা হলো, সেই এররটাকে কারেক্ট করছি আমরা সেকেন্ড ব্যাচ যখন চলছে, অর্থাৎ কি আমাদের যে ব্যাচটা চলে গেছে সেটা থেকে ফিডব্যাক নিচ্ছি, নিয়ে হচ্ছে আমি সেই যে নেক্সট ব্যাচটাকে আমি হচ্ছে অপটিমাইজড ওয়েতে, আরও অপটিমাইজড ওয়েতে তাকে অপটিমাইজেশন করার চেষ্টা করছি। এটা হচ্ছে ফিডব্যাক প্রসেস অপটিমাইজেশন। এই হচ্ছে গেল হচ্ছে আমাদের গল্প। তার মানে কি আমরা এই হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কী
কী বলে ডাউনস্ট্রিম প্রসেস, এর বেশি এখানে কিছু নেই। আর একটা ছোট্ট যে জায়গা রয়েছে এখানটা করে, সেই ছোট্ট জায়গাটা হচ্ছে বিজনেস অফসেট। বিজনেস অফসেটের অবভিয়াসলি মডেল ঠিক যেরকমভাবে আমরা ইয়েতে কী বলে মাইমোতে দেখেছিলাম, সেখানে কী হচ্ছে বিজনেস অফসেট কেন করা হচ্ছে, বিজনেস অফসেট জিনিসটা কি, সেটা হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি করছি, অবভিয়াসলি এখানে ইন্ডাস্ট্রিয়াল অনেক লজিক্স যুক্ত রয়েছে, শুধুমাত্র মাইক্রোবায়োলজি বা শুধুমাত্র বায়োলজিক্যাল প্রসেস বা এটা নয়, তার মধ্যে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স সব কিছু সাবজেক্ট যুক্ত রয়েছে। সেখানে কী করছে, আমার একটা বিজনেস, এই মডেলটাকে আমি কীরকমভাবে রান করাবো বা কীভাবে সেই মডেলটাকে স্ট্যাবলিশ করাবো যাতে হচ্ছে আমার এফিসিয়েন্টলি সমস্ত ঘটনা ঘটবে, সেটাকে আমরা বিজনেস অফসেট বলছি। ঠিক আছে, সেখানে কী হচ্ছে ইনক্রিজ মাইমো, ঠিক আছে, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট আমাকে ইনক্রিজ করতে হবে। কী করছে, আমাকে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যাপ্রোচ আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, নাহলে কিন্তু আমি কোনোরকমভাবে সার্টিফিকেশন পাবো না বা আমার প্রোডাক্টটা আলটিমেটলি যাবে না, আমার মার্কেটে যাবে না। ঠিক আছে, এবং কী হচ্ছে ইকোনমিক্যালি সাস্টেনেবল হতে হবে। আমাকে এমন কোনো র মেটেরিয়াল থেকে আমার প্রোডাক্টের লাইন শুরু করতে হবে যেটা হচ্ছে কিন্তু সাস্টেনেবল, আমি খুব সহজে পাই, অল টাইম 24/7 365 ডেজ পাই। নাহলে কি আমার কিন্তু যে প্রসেস সেটা হচ্ছে কোনো টাইম ফ্রেমের উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাতে কি আমি কিন্তু কোনোদিন ঠিকঠাকভাবে ঠিকঠাক রেটে আমার প্রোডাক্ট তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো এর উপর ডিপেন্ড করে হচ্ছে বিজনেস অফসেট, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কস্ট কাটিং হচ্ছে আমাদের মেন চিন্তা হচ্ছে কস্ট কাটিং, আমি কত কম খরচ করে কত বেশি টাকা ইনকাম করতে পারি, হচ্ছে আমার বিজনেস মডেল। তার উপর ডিপেন্ড করে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমি যে ওয়েস্ট তৈরি করলাম সেই ওয়েস্টটাকে আমি যদি পুরোটাই ফেলে দিই, ল্যান্ডফিল করি, তাহলে কিন্তু আমার লস। সেই ওয়েস্ট যে তৈরি করলাম সেই ওয়েস্ট থেকে যদি আমি তাকে ম্যানেজ করে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার লাভ। ঠিক আছে, ঠিক যেরকম পাঞ্জাবে যেটা হয় সুগার কেন ইন্ডাস্ট্রি রয়েছে, সুগার কেন ইন্ডাস্ট্রির যে আউটপুট সেটা চলে যাচ্ছে বিয়ার ইন্ডাস্ট্রিতে, বিয়ার তৈরি হচ্ছে, অ্যালকোহল প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির যে আউটপুট সেটা চলে যাচ্ছে কোক ইন্ডাস্ট্রিতে, সেখানে কোক তৈরি করা হচ্ছে। কারণ এই প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রি তার যে ওয়েস্টটা সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু অন্য একটা ইন্ডাস্ট্রি, তার ফলে কী হচ্ছে যে ওয়েস্টটা সেটা কিন্তু ওকে প্রফিট দিচ্ছে, তাই তো। তার মানে কি আমি একটা এমন ইন্ডাস্ট্রি তৈরি করলাম যার পুরো ওয়েস্টটাকে ফেলে দিতে হয়, সেটা কিন্তু আমার কোনো ফাংশনাল ইন্ডাস্ট্রি হলো না। আমার এমন একটা ইন্ডাস্ট্রি আমাকে এরমভাবে ডিজাইন করতে হবে ফ্রম দ্য স্ক্র্যাচ, যে আমি যে ওয়েস্ট তৈরি হচ্ছে সেটা ইটসেলফ কিন্তু আমাকে ফিড করাবে। ঠিক আছে, হতে পারে সেটা ডাউনস্ট্রিম অন্য কোনো প্রসেসে যাচ্ছে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, বা আমারই অন্য কোনো প্রসেস এটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, মানে কি ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাকে করতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। আর তার বাইরে কি সেটাকে সেই তিনটাকে মিলিয়ে যে মেন অ্যাজ এ হোল যে হলিস্টিক অ্যাপসটা দেখছি সেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আর এই সব কিছুর উপর হচ্ছে আমাদের ডিপেন্ড করছে হচ্ছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে আমি রাখছি যাতে আমাদের মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট এটাকে ম্যাক্সিমাইজ করে আমাদের এই যে টোটাল বিজনেস অফসেট সেই মডেলটাকে আমরা হাইলাইট করাতে পারি। ঠিক আছে, তবে গিয়ে হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি দাঁড়াচ্ছে। তার মানে কি এখান থেকে আমাদের মেন টেক অফ মেসেজটা কি, এখান থেকে মেন টেক অফ মেসেজটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি সাবজেক্টটা কতটা ভাস্ট। সেখানে শুধুমাত্র মাইক্রোবায়োলজিক্যাল প্রসেস কি 2-3টে কিরমভাবে প্রেসিপিটেট করালাম, সেডিমেন্টেশন করালাম, সেখানে শেষ নয়, এই অবধি একটা বায়োলজিস্টের কাজ। কিন্তু তারপরে কিন্তু অ্যাজ এ হোল তার মধ্যে ইকোনমিক্স, তার মধ্যে হচ্ছে একটা বিজনেস অফসেট, বিজনেস মাইন্ড সেট আপ, এই সব কিছু হচ্ছে যুক্ত রয়েছে, তবে গিয়ে আমাদের এই সাবজেক্টটা একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের বায়ো প্রসেসিং। সরি এক সেকেন্ড ফোন কল। হ্যাঁ, যেটা বলতে গিয়ে আমি চলে গেলাম, সরি, সেটা হচ্ছে তবে গিয়ে হচ্ছে আমাদের কিন্তু অ্যাজ এ হোল আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি এই বিষয়টা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটাই আমাদের আজকে আমরা এখানে এই ভিডিওটাকে শেষ করব, যে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি মোটামুটি আমরা কী কী প্রসেস আমাদের জানা গেলো, সেটা হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশন আমরা দিয়েছি, কীভাবে আমরা ফার্মেন্টার তৈরি করছি সেটা আমরা জেনেছি, তার সাথে আমাদের আপস্ট্রিম প্রসেস জানতে পেরেছি, ডাউনস্ট্রিম প্রসেসে জানলাম আজকে। আর এরপরে হচ্ছে আমাদের লাস্ট ভিডিও একটা থাকবে, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনগুলো জানবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেন জায়গা। তোমরা যাই হোক তোমরা যে প্ল্যাটফর্মে এই মুহূর্তে এই ক্লাসটা দেখছো সেটা হচ্ছে ইউজেনিক্স। ঠিক আছে, আমি হচ্ছে তিতাস মল্লিক, ইউজেনিক্সের রিলেটেড, আমি সায়েন্সের এডুকেটার। তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো, যুক্ত হয়ে তোমরা আমাদের লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারো। পার্টিসিপেট করলে কী হবে, তোমাদের যে টপিক, তোমাদের যে দরকার যে টপিক, সেই টপিক নিয়ে আমরা আসবো, আলোচনা করবো এবং তোমরা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস করতে পারো। তার জন্য কী করবে, তো যার জন্য হচ্ছে তোমরা সবার ফার্স্টে আমাদের যে ওয়েবসাইট, আমি আগের ভিডিওতে বলেছি, eugenixerudite.xyz তে যাবে, গিয়ে হচ্ছে গেট স্টার্টেড
বাটনে ক্লিক করবে, তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার যা বা কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেই সম্বন্ধে আমাদেরকে জানাবে, আমরা তোমাকে কল ব্যাক করবো এবং তারপরে কিন্তু তোমরা আমার সাথে জয়েন হবে। জয়েন হলে কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ সুন্দর লাইভ সেশনে আমরা কিন্তু ক্লাস করবো। এবং এরপরে যে ভিডিওগুলো আসছে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এই কোর্সটা মোটামুটি শেষের পথে, এই প্লেলিস্টটা অলমোস্ট শেষের পথে। এরপর কিন্তু আমরা অন্যান্য টপিক নিয়ে র্যান্ডামলি আমরা বিভিন্ন রকম ক্লাস করতে থাকবো, ঠিক আছে। আর তোমরা ইউটিউবে যারা দেখছো তারা হচ্ছে এক্ষুনি ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সার্ভারে জয়েন করো, ঠিক আছে। এবং তোমাদের সোশ্যাল মিডিয়া সমস্ত পেজে হচ্ছে ভিডিওগুলোকে শেয়ার করো এবং তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করো। তবে হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু খুব ভালো ভালো সেশন আনতে পারবো এবং ভালো ভালো টপিক, সায়েন্সের বিভিন্ন রকম টপিক নিয়ে, বিভিন্ন ক্লাস 5 to 12 বা তার সায়েন্সেস এবং কী বলে সিইউ এর পাস এবং অনার্সের বটনি এবং পাসের মাইক্রোবায়োলজি, এই নিয়ে কিন্তু আমরা ইন্টারেক্টিভ ক্লাস আনবো এবং কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এগোনোগুলো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে আমরা শেষ করবো। আমি হচ্ছে তিতাস মল্লিক। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং হচ্ছে সবার আগে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ইউজিনি সেলুলাইট আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো এবং ভিজিট করে হচ্ছে গেটিং স্টার্টেডে গিয়ে আমাদের সাথে আগে জয়েন করো, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওকে শেষ করবো। থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য, আমাকে অ্যাটেন্টিভলি শোনার জন্য, ধন্যবাদ।